এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন, পাশ করবে শতভাগ। অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পের ঘর ছাড়ছেন অনেক রোহিঙ্গা। আধিপত্য বিস্তার নিয়ে এখনও কাটেনি উত্তেজনা, বড় দুর্ঘটনার শঙ্কা। দ্বিগুণের বেশি খরচে বাপেক্সকে রেখে গ্যাস কূপ খননের কাজ পাচ্ছে বিদেশি কোম্পানি গ্যাজপ্রম। গচ্চা ৩০০ কোটি টাকা। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এবং মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে কিছুক্ষণের মধ্যে বিতর্কে নামছেন মাইক পেন্স, কমলা হ্যারিস। করোনা আক্রান্ত ট্রাম্পের একের পর এক বিতর্কিত পদক্ষেপে সমালোচনার ঝড়। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই জানাবো দেশের বাইরের খবর। কিছুক্ষণের মধ্যেই ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাইক পেন্স ও কমলা হ্যারিস। এদিকে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পরবর্তী বিতর্কে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়ের মধ্যে তিনি করোনামুক্ত হবেন কিনা এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিতর্কের স্থল ইউটা অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে। বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আর কিছুক্ষণ পর ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট হবে ইউটার সল্ট লেক সিটিতে। ইউনিভার্সিটি অফ ইউটা এই বিতর্কটির আয়োজন করেছে। সেই বিতর্কটি কিন্তু নানান কারণে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরও দুইটি প্রেসিডেন্সিয়াল যে বৈঠক হবে, সেই প্রেসিডেন্সিয়াল বৈঠকে ট্রাম্প কি অংশগ্রহণ করতে পারবেন কি না সেটি যখন অনিশ্চয়তায়, তখন কিন্তু আজকের এই একমাত্র ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটটি কিন্তু খুবই কিন্তু গুরুত্ব পাচ্ছে। এবং সেখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সল্ট লেক সিটিতে ইউনিভার্সিটি অফ ইউটায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্স এবং কমলা হ্যারিস তারা এই শহরে এসে পৌঁছেছেন এবং বলা হচ্ছে যে মাত্র ৩ জন ভাইস প্রেসিডেন্ট, 2 জন পদপ্রার্থী এবং যিনি সঞ্চালনা করবেন অনুষ্ঠান, সেই 3 জন শুধু মাস্ক ছাড়া থাকবেন। আর বাকি সবাইকে সার্বক্ষণিক বাধ্যতামূলক কিন্তু মাস্ক পরেও থাকতে হবে। এবং কোভিড পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, সবাই যদি নেগেটিভ হয়, তাহলেই বিতর্কের স্থলে তারা প্রবেশ করবেন। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে একমাত্র এবং প্রথম ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট। হাসানুজ্জামান সাকি, ইউনিভার্সিটি অফ ইউটা, সল্ট লেক সিটি, ইউটা। এই মুহূর্তে ইউটা অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাকি, আপনি দেখছিলেন যে আমার পিছনে এখানে কিন্তু অসংখ্য সমর্থকরা দাঁড়িয়ে আছে। তারা সবাই আর কিছুক্ষণ পরেই যে ডিবেট অনুষ্ঠিত হবে সেই ডিবেটের জন্য তারা এখানে দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পেছনে দেখতে পাচ্ছি যে সিকিউরিটি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সমর্থকরা তাদের মতো করে কিন্তু এখানে দাঁড়িয়েছে। আমরা গণমাধ্যম কর্মীদেরকেও দেখতে পাচ্ছি। আমি আরেকটু দেখাবো আপনাকে এমদাদ। এখানে ট্রাম্পের সমর্থকদেরকে দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়েছেন। এখানে কিন্তু ট্রাম্পের যেমন সমর্থক আছে, তেমনি কিন্তু সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনারা ইমদাদ আপনি দেখতে পাচ্ছেন যে কত শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কমলা হ্যারিসের সমর্থক একজনকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসেছেন। এবং সব কিছু মিলিয়ে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ হচ্ছে। আমি আপনাদেরকে চেষ্টা করব যে পুরো আয়োজনটি একটু দেখানোর জন্য যে কত মানুষ এই প্রথম এবং একমাত্র ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখার জন্য এবং তাদের সমর্থিত প্রার্থীদেরকে সমর্থন জানানোর জন্য এখানে আছে। দেখেন এখানে লেখা আছে আর্মেনিয়া ফর ফ্রান্স। অর্থাৎ যেটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে নির্বাচন হচ্ছে, কিন্তু সেই নির্বাচনে কিন্তু বিভিন্ন দেশের নাগরিকরা, কমিউনিটির নাগরিকরাও কিন্তু এখানে ইনভলভ হচ্ছে। তারা তাদের দেশের মতো করে কিন্তু এখানকার সমর্থন জানাচ্ছে যে একই দেশের সমর্থক আছে এই যুক্তরাষ্ট্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে উৎসব মুখর একটি পরিবেশ। দেখেন নানান ধরনের মানুষজন নানান রকমভাবে এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা জুড়ে কিন্তু ভেতরে কিন্তু কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি, জি।
আপনি দেখেন একদিক দিয়ে সমর্থকরা মিছিল করছেন, সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, অন্যদিকে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ নিয়োজিত আছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এখানে মূলধারার গণমাধ্যম তারাও কিন্তু দেখছেন আপনি যে এই ডিবেট কভার করছে। আমি একটু দেখাতে চাই যে কত মানুষ এখানে এসেছে, রং বেরঙের পোশাক পরে প্ল্যাকার্ড নিয়ে তারা এসে হাজির হয়েছে। আমি আপনাকে জি ইমদাদ, আপনি শুনছিলেন যে আর কিছুক্ষণ পরে, কয়েক মিনিট পরেই কিন্তু ডিবেট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন এক সময় এই ডিবেট অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং আগামী 15 তারিখে যে ডিবেটটি আছে সেই ডিবেটটি হবে কিনা সেই ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলছেন যে তিনি 15 তারিখের ডিবেটে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তিনি বলে দিয়েছেন যে করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি ডিবেট করবেন না। তো এর আগে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রেসিডেন্ট সুস্থ আছেন, প্রেসিডেন্টের শরীরে আর করোনা নেই, এই পরীক্ষায় প্রেসিডেন্টকে উত্তীর্ণ হতে হবে। এই অবস্থায় ভাইস প্রেসিডেন্ট শিয়াল যে ডিবেট, সেই ডিবেটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেখানে আর কিছুক্ষণ পরেই অংশ নিচ্ছে ভাইস প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী মাইক পেন্স এবং ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। আপনি জানেন যে কমলা হ্যারিস আফ্রিকান আমেরিকান এবং ইন্ডিয়ান আমেরিকান, যে কারণে যে ভারতীয় উপমহাদেশে আছে, এশিয়ানদের মধ্যেও কিন্তু এক ধরনের সাড়া আছে তাকে নিয়ে, যে এই ব্যাপারটি ডেমোক্রেটিক যে প্রেসিডেন্ট তিনি সেটিকে কাজে লাগাতে চান। সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেক আওয়াজ হচ্ছে, অনেক স্লোগান হচ্ছে। আমাকে আর কিছুক্ষণ পরেই যেতে হবে ডিবেটে। আমি যেটি আগেও বলেছিলাম, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে সবুজ রঙের একটি ব্যান্ড, এটি কিন্তু আমি কোভিড টেস্ট দিতে হয়েছে, করোনা টেস্ট দিতে হয়েছে। সেই টেস্ট দেওয়ার পরে আমি করোনা নেগেটিভ এসেছে, তার ফলে আমি এখন যে প্রিমিসেস যেখানে বিতর্ক হবে সেখানে কিন্তু আমি প্রবেশের অনুমতি পাবো, সেটি কিন্তু আমাকে নিতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই যে করোনা মহামারীর মধ্যে এই ডিবেটটি অনুষ্ঠিত হচ্ছে। মাইক পেন্স কিন্তু ইমদাদ মার্কিন যুক্তরাষ্ট্রের যে করোনা টাস্কফোর্স, সেই করোনা টাস্কফোর্সের কিন্তু তিনি প্রধান। স্বাভাবিকভাবেই কমলা হ্যারিস তিনি মাইক পেন্সকে কিন্তু এই করোনা ব্যবস্থাপনা নিয়ে কিন্তু শক্তভাবে ধরবেন এমনটি আশা করা যায়। এবং প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে যে ট্রাম্প প্রশাসন যে বিভিন্ন ধরনের টালবাহানা করেছে, আশার মধ্যে রেখেছে দেশের জনগণকে, সে ব্যাপারেও কমলা হ্যারিস তিনি কিন্তু এই ডিবেটে পেন্সের কাছে জানতে চাইবেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার খুব দক্ষ সিনেটর হচ্ছে কমলা হ্যারিস, তাকে কিভাবে আটকাবেন পেন্স সেটি নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটদের যে পলিসি, সেই পলিসি নিয়ে মূলত মাইক পেন্স কমলা হ্যারিসকে আটকানোর চেষ্টা করবেন। তো এই সব কিছু মিলেই একটি উৎসব মুখর পরিবেশের মধ্যে ডিবেট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিবেট কমিশন প্রস্তুত আছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং কমলা হ্যারিস, এবং প্রস্তুত আছি আমি হাসানুজ্জামান সাকি ইউটার সল্ট লেক সিটি থেকে আপনাদেরকে আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে তরতাজা সব খবরাখবর দেওয়ার চেষ্টা করব। আমি হাসানুজ্জামান সাকি ইউনিভার্সিটি অফ ইউটা সল্ট লেক সিটি ইউটা থেকে বিদায় নিচ্ছি। ইমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, আপনাকেও ধন্যবাদ। সল্ট লেক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। তিনি জানাচ্ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্সিয়াল নির্বাচন অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তারই সবশেষ খবর। করোনার ভ্যাকসিন কেনার জন্য 600 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। যাদের কেনার সামর্থ্য নেই তাদেরও ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতের চেষ্টা চলছে। গতকাল সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন বাংলাদেশ কিনবে না বলেও জানান তিনি।
100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মহামারী করোনায় আক্রান্ত পুরো পৃথিবী। 10 লাখের বেশি মানুষ এরই মধ্যে মারা গেছেন, আর বাংলাদেশেও প্রাণ হারানোর সংখ্যা প্রায় 5,500। কোভিড-19কে পরাস্ত করতে এখন পর্যন্ত বিশ্বে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে 46টি এবং প্রি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 91টি ভ্যাকসিনের। রাশিয়ার স্পুটনিক ও চীনের সিনোভ্যাক এরই মধ্যে নিজ দেশে প্রয়োগও শুরু করেছে এসব ভ্যাকসিনের। এত সব ভ্যাকসিনের বাজারে কোনটি নেবে বাংলাদেশ, বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা করেছেন নীতি নির্ধারকরা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ভার্চুয়াল সভায় ভ্যাকসিন প্রাপ্তি, আমদানি এবং প্রয়োগ ইস্যুতে বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, শুধু রাশিয়ার স্পুটনিক নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন নেওয়া হবে না দেশে। আমাদের হেলথ মিনিস্ট্রি রাইট ফ্রম দ্য বিগিনিং বিভিন্ন যারা ভ্যাকসিন প্রডিউস করছে তাদের সাথে যোগাযোগ রাখছে, এবং আমাদের একটা বেজ লাইন হলো WHO যেটাকে রিকগনাইজ না করবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারাও পার্সোনালি বিভিন্ন ইসের সাথে যোগাযোগ করতেছে এখানে প্রোডাকশনের জন্য। ভ্যাকসিন কেনার আর্থিক সক্ষমতা নেই যাদের, তাদের কথাও ভাবছে সরকার, জানান সচিব। বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে একটু লেস প্রাইসে, আর কি এখনো প্রাইস ফিক্স করা হয়নি, লেস প্রাইসে আমরা ভ্যাকসিন পাবো। ভ্যাকসিন ক্রয়ের জন্য 600 কোটি টাকার সংস্থান অলরেডি আমরা এবারের বাজেটে রেখেছি। ভ্যাকসিনের প্রাইস, তারপর কোথায় কিভাবে সাপ্লাই দিতে হবে, কিভাবে প্রিজার্ভ করতে হবে, এগুলি সব দেখে সাধারণ যারা মানুষ কিনতে পারবে না তাদের জন্য তো ডেফিনেটলি একটা বড় পোর্শন ফ্রি দেওয়া হবে, নো কোশ্চেন অ্যাবাউট। এছাড়া এখন থেকে 7ই মার্চ ঐতিহাসিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্তের পাশাপাশি আয়োডিনযুক্ত লবণ আইন 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। পরবর্তী ধাপে প্রেক্ষিত পরিকল্পনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় ক্লাইমেট ভার্নারেবল ফোরামের একটি ভার্চুয়াল কনফারেন্সে তিনি এই কথা বলেন। শেখ হাসিনা জানান, জলবায়ুর ক্ষতি ঠেকাতে না পারলে বহু মানুষ পৃথিবীতে উদ্বাস্ত হবে, যার ভার পৃথিবী সইতে পারবে না। এছাড়া জলবায়ুর ক্ষতি কমাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর অন্তত $100 বিলিয়ন বরাদ্দের আহ্বানও জানান তিনি। If the current trend of sea level rise is continuing, most of the islands and coastal countries will go underwater, making millions of people climate refugees. The world does not have the capacity to shelter these refugees. 1.1 million Rohingya refugees from Myanmar given shelter at Cox's Bazar are also causing serious social and environmental damages. বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। ভিসা নিয়ে প্রবাসীদের উদ্বেগের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এ খবর দিলেন। সৌদি আরবে ফ্লাইট চালুর পরেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে আটকে পড়া শ্রমিকদের এতদিন উদ্বিগ্ন ছিল। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে স্বস্তি প্রকাশ করেছেন অনেক প্রবাসী শ্রমিক। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে গতকালও টিকিট বিক্রি হয়েছে। বুধবার ভোর থেকেই রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। এছাড়াও টোকেন ও টিকিট পেতে রাজধানীর মতিঝিলে বিমান কার্যালয়ে ভিড় করেন সৌদি প্রবাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20টি আবাসিক হলের অর্ধেকই ঝুঁকিপূর্ণ, অথচ করোনার দীর্ঘ ছুটিতেও তা সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রকল্প হাতে নিয়ে গণপূর্ত অধিদপ্তর বলছে ভেঙে ফেলতে হবে প্রায় শতবর্ষী সব স্থাপনা। আর উপাচার্যের দাবি, ঐতিহ্য সংরক্ষণ করেই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে। তবে শিক্ষার্থীরা চান চলমান সংকটের দ্রুত সমাধান। জুবাইর ফয়সালের রিপোর্টে বিস্তারিত। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শুনতে খুব ভালো লাগলেও শিক্ষার্থীদের মানসম্মত আবাসন আর শিক্ষার গুণগত মান নিয়ে প্রায় প্রশ্নের মুখে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের অর্ধেকই তৈরি হয়েছে স্বাধীনতার আগে। পুরানো ভবনগুলোর লোনা ধরা দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। কিন্তু করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকার সুযোগেও এসব সংস্কারে বড় কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। দালানের যে অবস্থা সেটাও বেশ ঝুঁকিপূর্ণ এবং ছাত্রীরা খুব
একসাথে দেখা যায় গাদাগাদি করে থাকতে হয়। অন্যান্য দিকের থেকে আবাসন সংকটটার দিকে আগে খেয়াল করা উচিত। দুই একটি নতুন হল ছাড়া আর বাকি অধিকাংশ হলই হচ্ছে এখন ঝুঁকিপূর্ণ হল। এগুলোর জন্য সহসায় একটা ব্যবস্থা গ্রহণ না করলে জগন্নাথ হলের দুর্ঘটনার মতো, অক্টোবর বিল্ডিংয়ের মতো যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। সংকট সমাধানে এবার নতুন হল ও আবাসিক ভবন নির্মাণ, লাইব্রেরি সম্প্রসারণ, জলাধার নির্মাণ, সাইকেল লেন, ক্যাম্পাসের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন সহ পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়। পুরাতন ভবনগুলোকে সংস্কার করা, সেই একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি প্রকল্প প্রণীত হয়েছে, এটি মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত। যে হলগুলোর এখন ধারণ ক্ষমতা আছে 500, সেগুলোকে 1000-এ উপনীত করতে হবে। গ্রিন স্পেস বাড়াতে হবে, ভার্টিক্যাল এক্সটেনশন ঘটবে। যদিও গণপূর্ত অধিদপ্তর মনে করে বেশি পুরানো হওয়ায় প্রকল্প বাস্তবায়নে ভেঙে ফেলতে হবে বেশ কিছু ভবন। একটা বিল্ডিংয়ের তো লাইফ টাইম আছে, আমরা 60 থেকে 70 বছর এগুলো অতিক্রান্ত হয়ে গেছে। কোন কোন বিল্ডিং আমাদের যে লাইফ টাইম শেষে এগুলোকে আমরা শুধু সেইগুলো আমরা ভেঙে ফেলবো, আর অন্য যেগুলো আছে যেগুলোকে ভাঙার প্রয়োজন নেই সেগুলোকে আমরা রেনোভেট করব। নতুন দুটি হল কবি সুফিয়া কামাল ও বিজয় 71 নির্মাণ করা হলেও এখনো দূর হয়নি বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট। অবকাঠামো দুর্দশায় বেহাল অবস্থা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিরও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও জাহাজ চলাচলের সুবিধার্থে কর্ণফুলী নদীর কালুরঘাটে হতে যাওয়া রেল ও সড়ক সেতুটি প্রথম ও দ্বিতীয় শ্রেণী করার দাবি জানিয়েছে BIWTA সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। নৌ বা সমুদ্র বন্দরের নিকটবর্তী নদীতে সেতু নির্মাণে পানির স্তর থেকে সর্বনিম্ন উচ্চতা হতে হবে 40 থেকে 60 ফুট, না হলে ব্যাহত হবে জাহাজ চলাচল। তবে সমন্বয় করে সেতু নির্মাণের আশ্বাস দেন রেলমন্ত্রী। নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের রিপোর্টে। চট্টগ্রাম বন্দরের আশেপাশে নোঙ্গর করে রাখা হয় পণ্য খালাসে নিয়োজিত শত শত লাইটারেজ জাহাজ, কিন্তু ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সতর্কতা জারি হলে বন্দরের নিরাপত্তায় জাহাজগুলোকে কর্ণফুলী নদীর উজানে কালুরঘাটের দিকে নিয়ে রাখা হয়। সম্প্রতি কালুরঘাটে রেলকাম সড়ক সেতু নির্মাণের ঘোষণার পর জাহাজ চলাচলের সুবিধার্থে সেতুর উচ্চতা বাড়ানোর দাবি উঠেছে BIWTA সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আমার এখানে যথেষ্ট নাব্যতা আছে, শুধু ব্রিজের ক্লিয়ারেন্সের জন্য আমার জাহাজগুলো এখান থেকে উপরের দিকে যেতে পারে না। গত আমফানের সময় এখানে শত শত জাহাজ ভিড় করছে, কিন্তু এই ব্রিজের জন্য জাহাজগুলো আর উপরে যেতে পারে নাই। আমাদের দাবি এই জাহাজকে যেহেতু নদীর নাব্যতা আছে, ব্রিজের হাইটকে বাইর করে উচ্চতা আরো তৈরি করে 60 ফিট করে এটাকে প্রথম শ্রেণী ব্রিজে উন্নত করা হোক। নৌ বা সমুদ্র বন্দরের নিকটবর্তী নদীর সেতুগুলো হতে হয় প্রথম বা দ্বিতীয় শ্রেণীর, না হলে ব্যাহত হবে জাহাজ চলাচল। আমাদেরকে জাহাজ নিরাপত্তার জন্য নিয়ে আসতে হয়। কালুরঘাট ব্রিজের কারণে আমরা সেটা পারি না। এ কারণে কালুরঘাট ব্রিজ যদি প্রথম শ্রেণীর ব্রিজ হয় তাহলে এখানে নিরাপদে নিয়ে আসা যাবে। এদিকে নতুন সেতুর জায়গা পরিদর্শনে এসে BIWTA এর সাথে সমন্বয় করে সেতু করার কথা জানান রেলমন্ত্রী। নদীর উপরে যখন যে কোনো ব্রিজ হোক, সড়ক হোক কিংবা রেল হোক, এখন যেহেতু BIWTA এর যে নদীর যে তৎপরতা, নদীর যানবাহন সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং আমরা যেখানেই যেটুকু সমন্বয় করা প্রয়োজন সেগুলো আমরা সমন্বয় করছি। বোয়ালখালী ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবিতে কালুরঘাটে রেলকাম সড়ক সেতু হতে যাচ্ছে আগামী বছরের শুরুতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যবহার শেষে ছোট বড় বিভিন্ন বর্জ্য ফেলা হচ্ছে রাজধানীর বিভিন্ন খালে। এই অবস্থায় ময়লা ফেলে ডোবা নালার প্রবাহ বন্ধ করলে জরিমানার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। পরিবেশবিদরা বলছেন, চ্যানেলগুলোর প্রবাহ স্বাভাবিক করা না গেলে ভবিষ্যতে বড় মাশুল গুনতে হতে পারে। কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়, খাল থেকে মিলছে জাজিম, সোফা, টেলিভিশনের খোলস, ভাঙা ফ্রিজ, সুটকেস, বালিশ আর অসংখ্য ডাবের খোসা। বুধবার রাজধানীর মিরপুরে গোদাখালী খাল পরিষ্কার কার্যক্রমে নেমে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নিজেই। তুলে আনা হয় বাড়ির অব্যবহারযোগ্য জিনিসপত্রের স্তূপ। ড্রেনের পানি যাওয়ার কথা নদীতে, একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল হন নগরবাসী। অথচ তাদেরই ফেলা ময়লা জমে এখন ভাগাড়ে পরিণত হয়েছে প্রায় প্রতিটি চ্যানেল। খাল নিয়ে ব্যবসা হচ্ছে, মাঠ বাড়ি তৈরি হচ্ছে উল্লেখ করে ডিএনসিসির মেয়র জানান, খাল ডোবানালা অপরিষ্কার থাকলে 20 অক্টোবর থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সংস্থা সরকারের, যদি আমি ওই সংস্থার আন্ডারে যদি দেখি সেই ডোবা বা সেই খাল পরিষ্কার না করেছে,
আমি কিন্তু সেই সংস্থার যে দায়িত্ব আছে আমি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই অ্যাকশনে যেতে আমার বাধ্য হব। ওয়াসার খাল আমি পরিষ্কার করছি কেন? এটা তো আমার এখতিয়ার না। এই ময়লাগুলো উদ্ধার করেছি। অ্যারাউন্ড 510 জন কর্মীকে আমি খাল পরিষ্কার অভিযানের জন্য নামিয়েছি। পরিবেশবিদরা বলছেন মানুষ নিজেরাই নিজেদের ভোগান্তির কারণ। এখনই ডোবা নালাগুলো সচল না করা গেলে সামনে ভয়াবহ সময় আসতে পারে বলেও সতর্ক করেছেন তারা। কোনো সংস্থাই জনগণের কাছে জবাবদিহিতাহীন কোনো কার্যক্রমে থাকতে পারে না এবং আমরা বছরকে বছর প্রকল্প দেখেছি, জনগণের কাছে জবাবদিহিতাহীন কার্যক্রম দেখেছি এবং আবারও খালকে ভাগাড়ে পরিণত হতে দেখেছি। জনগণের ক্ষেত্রেও একটা বড় দায়িত্ব রয়েছে, খালগুলোর মালিক না বরং অভিভাবক হওয়া দরকার। চলতি মাসের মধ্যে বিভিন্ন সংস্থার মালিকানাধীনে থাকা 16টি খাল ও লেক পরিষ্কার কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে লাগামহীনভাবে বেড়েই চলেছে বাজারে সবজির দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বন্যা ও অতিবৃষ্টির কারণে সরবরাহ কমায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের সবজির পাইকারি বাজারে কমছে না অস্থিরতা। পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। পটল, বেগুন, কচু, ঝিঙ্গা, করলা, মরিচ কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। কোনো সবজি মিলছে না 50 থেকে 60 টাকার নিচে। কৃষকরা বলছেন অতিবৃষ্টি ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সবজির ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে আমার 1 বিঘা মাটি পাটা শাক, পুঁই শাক, তারপরে ঢেঁড়ুয়া শাক, মূলা শাক এগুলো সব কিছু নষ্ট। বর্তমান কাঁচামাল এলাকার খুব সংকট, বন্যাতে মালগুলো সব নষ্ট হয়, বাজারটা একটু বাড়তি। সব রকম সবজির দাম বেড়ে যাওয়ায় বাজারে এসে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আগে আমরা মরিচ কিনতাম 15 টাকা পোয়া, এখন মরিচ কিনা লাগতেছে আপনার 50 টাকা পোয়া। সবজির দাম এত বেশি, আমরা বাজারে আসলে হিমশিম খাই যাচ্ছি। বাজারে সরবরাহ কম হয় সবজির দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। কোনো দোকানদার একটা মাল পাচ্ছে, কেউ 2টা মাল পাচ্ছে। এই মাল নিয়ে দাম তো মনে হয় যে ডবল। মাল কিনতে যাই আমরা মাল পাই না, আবার বিক্রির সময় ক্রেতা পাই না, কারণ দাম অতিরিক্ত বেশি। জেলায় এবার 13,500 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। রাজধানীর মাছের বাজারের খবর জানাতে এই মুহূর্তে সোয়ারি ঘাটে মাছের বাজারে আছেন সহকর্মী শুভ খান। যাব তার কাছে। শুভ, ধন্যবাদ ইমদাদ। আমি রয়েছি রাজধানীর অন্যতম বড় মাছের পাইকারি বাজার সোয়ারি ঘাটে রয়েছে। তো সকালের শুরু থেকেই কিন্তু বেশ জমজমাটে বেচাকেনা চলছে রাজধানী এবং এর আশপাশ থেকে অনেকে পাইকারি এবং খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এই বাজারে এসেছেন এবং এর পাশাপাশি কিন্তু খুচরা ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু এই বাজারে প্রবেশ করেছেন এবং আমরা দেখছি যে এখানে নানা ধরনের ইলিশ মাছ এসেছে বাজারে এবং এইটার কিন্তু আকার ভেদে কিন্তু বিভিন্ন দামে কিন্তু বিক্রি হচ্ছে এবং এখানকার যারা ক্রেতা তারা কিন্তু এসেছেন, দর কষাকষি করছেন এবং খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু ভোর থেকেই কেনাকাটা করে নিচ্ছেন। এছাড়া ইলিশ মাছের পাশাপাশি আমরা দেখছি যে অনেক ছোট মাছও কিন্তু রয়েছে, যেগুলো ছোট মাছের দাম কিন্তু 200 টাকা থেকে শুরু করে 300, 400 এবং 500 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশে কিন্তু 400, 500 এরকম রেঞ্জের মধ্যে বিক্রি হচ্ছে, যেগুলো প্রায় 900 গ্রাম সেগুলো প্রায় 500 টাকার মতো। এছাড়া যেগুলো 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ রয়েছে সেইগুলো কিন্তু আসলে 450 থেকে 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া বড় সাইজের যে ইলিশগুলো রয়েছে 1 কেজির উপরে, সেই ইলিশগুলো কিন্তু মান ভেদে কিন্তু ভিন্নতা রয়েছে দামের ক্ষেত্রে। বিশেষ করে যেমন বরিশালের যে ইলিশগুলো সেগুলোর এক ধরনের দাম, চাঁদপুর থেকে যেগুলো আসে সেগুলোর এক ধরনের। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চিটাং থেকে যে ইলিশগুলো আসছে সেগুলোর দাম কিন্তু ভিন্ন রয়েছে, অর্থাৎ দেখা যায় যে 1 থেকে 150 টাকার মতো কম বেশি রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু খুচরা ক্রেতা বা খুচরা বিক্রেতা যারা তারা কিন্তু এসেছেন মাছ কিনতে এবং তারা কিন্তু দেখে শুনে দরদাম করে কিন্তু আসলে মাছ কিনছেন। এখানে বেশ অনেকেই এসেছেন, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করে দেখি আর কি। ভাই, যদি আপনার সাথে একটু কথা বলি, মাছের দাম কেমন, কোনটা কত করে চাচ্ছে? আমি ভাই বলতে পারি না। কত করে যাচ্ছে আজকে মাছের দাম? মাছের চিংড়ি যাচ্ছে 450 টাকা গোড়া চিংড়ি। অন্য মাছগুলো, অন্য মাছের একটু দাম বেশি আর কি, মাছ কম জানো দাম বেশি। এটি যাচ্ছে 250 টাকা 300 টাকা করে যাচ্ছে চিংড়ি ছোটগুলি। গত
গত সপ্তাহে ছিল একটু কম, এখন একটু বেশি। গত সপ্তাহে 400 চাইছে, এখন 450 চাইতেছে। ওগুলি চাইছে 200, এগুলি বেশি চাইছে। এখানে যেন পাইকার রয়েছেন তার সাথে একটু যদি আমরা কথা বলি ভাই, মাছের ওনারা তো বলছে যে আজকে মাছের দাম বেশি, কেন মাছের দাম হঠাৎ করে? কি এর মাছের দাম বেশি? আমরা সবসময় এটা বেচতেছি, এটাই এই মাছের দাম বেশি না। এটা 450 টাকা বেচি, 420 টাকা বেচি, এটা 250 টাকা কালকে বেচছি, আজকে ওইটাই। মাছের সরবরাহ কেমন? কম আছে বর্তমানে, পানি বাড়তি কম। আগে কত কি পরিমাণ আসতো? আবার মাছের আমদানি কম হইলে আবার মনে করেন বাড়ে, বাড়তি হয় 400-500 এরম বিঘে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে আসলে পানি বাড়ার কারণে মাছের সরবরাহ কিছুটা কম, সে কারণে দাম কিছুটা বাড়তে, এমনটাই কিন্তু এখানে যারা পাইকারি আড়তদার যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন। তবে সেটি কিন্তু মানতে নারাজ যারা খুচরা ক্রেতা বা খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু মানতে নারাজ। অর্থাৎ এখানে যে সকাল থেকেই বলা চলে যে বেশ দর কষাকষি চলছে। এখানে আড়তদাররা যেটি বলছেন সেটি কিন্তু মানতে নারাজ খুচরা বিক্রেতারা, কারণ তারা বলছেন যে বাড়তি দামে আসলে মাছ কিনে নিয়ে তারা খুচরা পর্যায়ে বিক্রি করতে অনেক সমস্যা হয়ে যায়। বিশেষ করে যারা খুচরা ক্রেতা রয়েছেন তাদের সাথে কিন্তু তাদের অনেক সময় বলা যায় যে ঝগড়াঝাটিও হয়, এরকম টাইপ। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছোট মাছের পাশাপাশি আমরা বল দেখতে পাচ্ছি, এছাড়া বিশেষ করে চিংড়ির সরবরাহ আমরা বেশ দেখছি, এবং এখানে কিন্তু কাঁচকি মাছও রয়েছে যেগুলো প্রায় 250 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি কিন্তু আসলে 350 থেকে শুরু করে 400 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বল মাছ কিন্তু 300 টাকা থেকে শুরু করে 400 টাকা 500 টাকা পর্যন্ত হচ্ছে। এটা কিন্তু আকার ভেদে আসলে দামের ভিন্নতা রয়েছে, এবং এই বলগুলো এখানকার যারা আড়তদার তারা কিন্তু দাবি করছেন নদীর বল রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে চাষেরও কিন্তু বল পাওয়া যায় এখন, এবং চাষের বলের কিন্তু দাম কিছুটা কম। এছাড়া আমরা বাম মাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন আকারের বাম রয়েছে। এই বাম মাছগুলোর দাম কিন্তু তুলনামূলক পাইকারি পর্যায়ে বেশি। আমরা এখানকার যারা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে 350 টাকা থেকে, যেটি ছোট সাইজের যে বামগুলো সেগুলো 350 টাকা থেকে শুরু করে 400 এবং 500 টাকারও বাম রয়েছে। সেই বামগুলো অনেক বড় সাইজের, সেগুলো 500 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সোয়ারিঘাটে পাইকারি একটি মাছ বাজার, এখানে কিন্তু নানা সাইজের নানান ধরনের মাছ রয়েছে। এই কাচকি মাছগুলোর দাম রাখা হচ্ছে কিন্তু 250 থেকে 300 টাকা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুঁটি মাছ, এগুলোর দাম কিছুটা কম রয়েছে, এগুলো প্রায় 80 থেকে 100 টাকা পাইকারিতে দাম পড়ছে। এবং যারা খুচরা বা নিম্ন আয়ের মানুষ যা তাদের জন্য এখানকার কেনার জন্য খুচরা বিক্রেতারা কিন্তু এখানে এসেছেন, এবং পুঁটি মাছের বেশ চাহিদা রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এখানে তেলাপিয়া মাছও কিন্তু রয়েছে। তেলাপিয়া মাছের দামও কিন্তু তুলনামূলক কম, 100 টাকার মধ্যেই তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া সামুদ্রিক বেশ কিছু মাছ রয়েছে, সুরমা মাছ বলা হয়, সেটি কিন্তু প্রায় 200 টাকা থেকে 220 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে পাবদা মাছ। পাবদা মাছ এগুলো চাষের, সে কারণে কিন্তু বলছেন যে 250 থেকে 300 টাকার মধ্যে। এছাড়া রয়েছে চাষের কই মাছ। চাষের কই মাছের কিন্তু দাম অনেকটাই কম, 120 থেকে 130-এর মধ্যেই পাওয়া যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শিং মাছ রয়েছে, শিং মাছের দাম কিছুটা বেশি, এবং এখানকার বিক্রেতারা বলছেন কিন্তু যে এগুলো হলো চাষের শিং, তারপরে এগুলো 350 থেকে 400 টাকার মধ্যেই শিং মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া আড়তগুলোতে পাঙ্গাস মাছ রয়েছে, এবং পাঙ্গাস মাছের বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে ঢাকা শহরের যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে কিন্তু আসলে পাঙ্গাস মাছের বেশ চাহিদা রয়েছে, এবং এই কারণে কিন্তু তারা বলছে যেহেতু বিশেষ করে ফুটপাতের যে দোকান হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে কিন্তু পাঙ্গাস মাছের বেশ চাহিদা রয়েছে। এই কারণে এই সোয়ারিঘাট বাজারে কিন্তু নানা আকারের পাঙ্গাসের দেখা মিলছে। তো বলা চলে যে সকালের শুরুতেই এই সোয়ারিঘাট বাজারে কিন্তু বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে, এবং এটি প্রায় 8টা, 8:30, 9টার মধ্যেই কিন্তু এই বাজারের সব বিক্রির যে কার্যক্রম সেটি শেষ হয়ে যাবে। প্রতিদিন কিন্তু আসলে এই নিয়মে চলে, ফজরের আজান থেকে শুরু করে 8টা, 8:30 এবং 9টার মধ্যে এই বাজারে বেশ জমজমাট বেচাকেনা চলে। তো ইমদাদ, এই ছিল আমার কাছে সোয়ারিঘাট বাজার থেকে সবশেষ। রাজধানীর সোয়ারিঘাটের মাছ বাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান। এবার আমরা ঢাকার বাইরের মাছ বাজারের খবর জানব। ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর মাছের বাজারে আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি যোগ দেব তার সঙ্গে, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার মাছ বাজারের খবরাখবর।
ইমদাদ, আমি এখন দাঁড়িয়ে আছি হাওর বৃষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম পাইকারি মাছের হাট ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে। এই নাসিরনগরের পাইকারি হাটটি সেই কাকডাকা ভর্তি কিন্তু জমজমাটভাবে কিন্তু বেচা কেনা হয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেশীয় বিশেষ করে মিঠা পানির যে মাছ, বিশেষ করে শোল, বোয়াল, পাঙ্গাস, তারপরে এখানে যে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি সহ বিভিন্ন ধরনের দেশীয় মাছ বা পাবদা সহ যে কাসকি মাছ সহ বিভিন্ন দেশীয় মাছ এই বাজারে স্থান পাচ্ছে। এখানে বিভিন্ন জায়গা থেকে পাইকার, অর্থাৎ নাসিরনগর উপজেলার পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে, বিশেষ করে মাধবপুর, চুনারঘাট, হবিগঞ্জের, সেখান থেকে কিন্তু সেই কাকডাকা ভর্তি কিন্তু পাইকাররা এই বাজারে আসে। পাশাপাশি হবিগঞ্জের লাখাই এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকা থেকে কিন্তু এখানে পাইকার এসে ভিড় জমাবে প্রতিনিয়ত। প্রতিদিনের নেই আজকে কিন্তু সেই কাকডাকা ভোর থেকে এই বাজারটি ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়েছে। সেই থেকে কিন্তু এই বাজারটিতে কিন্তু পাইকাররা কিন্তু নিয়মিতভাবে এখানে কিন্তু আসছেন। এখানে প্রতি কেজি গলদা এবং বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকার মধ্যে। তেমনিভাবে কাসকি মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। বড় ধরনের বল বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকার মধ্যে। ছোট ধরনের যে বল আছে সেগুলো বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি ধরে, প্রতি কেজি ধরে বিক্রি হচ্ছে। এখানে যে যারা পাইকার আছে তারা কিন্তু এখানে হাওড়ে অঞ্চলের নৌপথে যাতায়াতের সুবিধা থাকার কারণে কিন্তু সকাল থেকে তারা কিন্তু বিভিন্ন উপজেলা থেকে এখানে নৌকা যুগে কিন্তু ভিড় করছেন। পাশাপাশি বিভিন্ন যানবাহনে করে কিন্তু এখান থেকে মাছ নিয়ে যাচ্ছেন। আমরা এখানে বাজারে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রতিদিন যেহেতু হাওড় বিস্তৃত অঞ্চল, প্রতিদিন সে কাকডাকা ভোর থেকে বাজারটি জমে 8টার মধ্যে বাজারটি আবার শেষ হয়ে যায়। এখান থেকে পাইকাররা মাছ নিয়ে বিভিন্ন উপজেলা, অর্থাৎ আশেপাশে যে উপজেলাগুলো আছে, হবিগঞ্জের মাধবপুর, চুনারঘাট এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া সহ যে আশেপাশে যে বাজারগুলো আছে সেই বাজারগুলো কিন্তু মিঠা পানির মাছের বেশিরভাগ যোগান এই বাজার থেকে দেওয়া হয়। আমরা এখান থেকে পাইকারদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এখানের মাছ গুণগত মান ভালো এবং তরতাজা থাকার কারণে কিন্তু তারা এখান থেকে মাছ নিতে আগ্রহী হয়ে উঠেছেন। যে আশেপাশে যে বাজারগুলো আছে সেখানে তো ক্রেতাদের চাহিদা থাকায় এই মাছের দাম কিন্তু বেশ ভালো বলে তারা আমাকে জানিয়েছেন। চাহিদা থাকার কারণে মাছের যে যোগান সেটি কিন্তু এখান থেকে তারা পাচ্ছেন বলে তারা আমাদের জানিয়েছেন। পাইকারি মাছের বাজার হওয়ার কারণে এখানে কিন্তু সে প্রতিদিনের ন্যায় আজকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের সরগরমে মুখরিত হয়েছে। আমরা বিক্রেতার সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে প্রতিনিয়ত এই বাজারটি জমজমাট হয়ে ওঠে, ক্রেতা বিক্রেতাদের পদচারণা মুখোমুখি। এখানে আমরা আপনাকে জানিয়ে রাখছি যে বর্তমানে যে পাইকারি হাটটি আছে, যে আমি যে হাটের দাঁড়িয়েছি সেটি হচ্ছে হবিগঞ্জের মেদির, একদিকে হলো হবিগঞ্জের একটি প্রান্ত লাখাইয়ের, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া, অন্যদিকে মাধবপুর, অর্থাৎ মেদির হাওর বেষ্টিত এই অঞ্চলে কিন্তু মিঠা পানির মাছের যোগান বেশি করে সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই মাছের যোগান সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখরিত হয়েছে বাজারটি। আমরা কিছুক্ষণ আগে বাজার কমিটির সাথে কথা বলেছিলাম, তারা বলছেন প্রতিদিন এই হাট থেকে অন্তত প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মাছ, শুধু ছোট মাছ বিক্রি হয়। তেমনিভাবে বড় প্রজাতির যে মাছগুলো আছে সেগুলো কিন্তু তারা বেশ দামে বিক্রি করছেন বলে প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন প্রায় 8 থেকে 10 লাখ টাকার মাছ এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বাজারে যে আসা বিভিন্ন ধরনের পাইকার বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ হবিগঞ্জ, লাখাই, মাধবপুর এবং ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এলাকা থেকে, তারা কিন্তু আমাদের জানিয়েছেন এখানে মাছের মিঠা পানির মাছের সুযোগ থাকার কারণে কিন্তু এখানে বাজারটির ক্রেতা বিক্রেতাদের প্রয়োজন মুখরিত হয়েছে। তাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। দ্বিগুণের বেশি খরচে বাপেক্সেরই আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের কূপ খননের ভার তুলে দেয়া হচ্ছে বিদেশি কোম্পানি গ্যাসপ্রমের হাতে। 3 কূপ খননে বাপেক্সের তুলনায় গ্যাসপ্রমকে দিতে হবে প্রায় 300 কোটি টাকা বেশি। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ওঠার অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় বাপেক্সের সক্ষমতার থাকার পরও বেশি ব্যয়ে বিশেষ ক্ষমতা আইনে গ্যাসপ্রমের মাধ্যমে কূপ খননের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যদিও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন এটি বাপেক্স বোর্ডেরই সিদ্ধান্ত, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বাপেক্সের ওপর। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দ্বীপ জেলা ভোলায় 1995 সালে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স, যেখান থেকে 2009 সালে শুরু হয় গ্যাস উত্তোলন। তবে বাপেক্সের আবিষ্কার এই গ্যাস ক্ষেত্র এলাকায় 2টি অনুসন্ধান কূপ ও 1টি উন্নয়ন কূপ খননের কাজ পেতে যাচ্ছে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম।
বিদ্যুৎ ও জ্বালানি বিশেষ আইনের আওতায় বিনা দরপত্রে গ্যাসপ্রমকে এই কাজ দেওয়ার সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। শিগগিরই প্রস্তাব উঠতে যাচ্ছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। প্রস্তাবে প্রতি কূপ খননের জন্য ধরা হয়েছে $21 মিলিয়ন বেশি, যা টাকার অঙ্কে প্রায় 180 কোটি, যেখানে প্রতি কূপের জন্য বাপেক্সের পেছনে ব্যয় হতো 80 থেকে 90 কোটি টাকা। ফলে 3 কূপ খননে বিদেশি কোম্পানির পেছনে রাষ্ট্রকে গুনতে হচ্ছে প্রায় 300 কোটি টাকা বেশি। ভোলায় তো কাজ করতে বাপেক্স কি ফেল করেছে? ভোলায় কাজ করে তো বাপেক্স ফেল করেনি। আর যদি ওরকম দরকারই পড়ে তাহলে প্রপার টেন্ডারিং করে ওয়াই গ্যাসপ্রম, ওয়াই নট XYZ কোম্পানিজ। এটার সাথে আমরা তখন কেবলমাত্র নাইকোর ঘটনাটা বা নাইকোর চুক্তিটাকে তুলনা করা যায়, যে নিজস্ব গ্যাস ক্ষেত্র আমরা নিজস্ব কোম্পানি দিয়ে, জাতীয় কোম্পানি দিয়ে উত্তোলন না করে আমরা বিদেশি কোম্পানিকে দিলাম। তবে বেশি অর্থ ব্যয়ে বিদেশি কোম্পানির মাধ্যমে কূপ খননের সিদ্ধান্তের ভার বাপেক্সের উপর চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী। এটা তার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার না, এটা বাপেক্সের বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে। বাপেক্স যদি নিজে মনে করেন কোন কোন ফিল্ডে কাজ করবেন, তারা সেই সব জায়গায় কাজ করছেন। যদিও পদাধিকার বলে জ্বালানি সচিব বাপেক্সের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান থাকায় প্রতিষ্ঠানটি নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে কতটা স্বাধীন তা নিয়ে রয়েছে প্রশ্ন। যেখানে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বোর্ডকে পরিচালনা করেন, সুতরাং বাপেক্স বোর্ডে যে সিদ্ধান্তগুলো হয় সেগুলা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকেই বোর্ডের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় এবং এভাবেই কাজ চলছে। বর্তমানে ভোলা থেকে দৈনিক 5 কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা থাকলেও জাতীয় সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত নয় দ্বীপ জেলাটি। এই অবস্থার মধ্যেও কেন চড়া মূল্যে কূপ খনন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকলেও অনেক রোহিঙ্গা ভয়ে ক্যাম্পের ঘর ছেড়ে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। নিরীহ রোহিঙ্গারা বলছেন নিরাপত্তাহীনতার কারণে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আর ক্যাম্পের পরিস্থিতি শান্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প প্রবেশদ্বারেই ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। আর এই অবস্থানের মাঝে রোহিঙ্গারা ঘর ছেড়ে কাপড় চোপড়, বস্তা, আসবাবপত্র ও আহতদের নিয়ে ছুটছেন ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে। অনেকের ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আশ্রয় হলেও অনেকেই আশ্রয় না পেয়ে অবস্থান করছেন কার্যালয়ের সামনে। নিরাপত্তাহীনতায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানান তারা। বাচ্চা দোকানে গেছিল নাস্তা নেওয়ার জন্য, ওরা আমাদেরকে হামলা করছিল। রাকে বেগিন হাড়ি ফেলাই আর ছোড়ো ছোড়ো ফুয়াইলে তাকিম হড়ে যাইম হড়ে আর নিরাপত্তা চাই। আর 30 বছর যা রিফিউজি, আর 30 বছর যা রিফিউজি মাদের রেস্টা রিফিউজি মাদের কোনো গুন্ডুগুল নাই। এদিকে সার্বিক পরিস্থিতি জানতে বুধবার বিকেলে সরজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। পরিদর্শন শেষে জানান ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যে অবস্থা আছে আমরা বলবো যে মোটামুটি শান্তি শৃঙ্খলাপূর্ণ অবস্থায় আছে, তবে আমরা আরও কাজ করব সেই লক্ষ্য আমরা নির্ধারণ করেছি, সবার সঙ্গে আলোচনা করছি। আর জেলা প্রশাসক জানালেন রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক সময়ের ঘটনা কঠোর হস্তে দমনে কাজ শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে যে ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কঠোর হস্তেই দমন করার সময় এসছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু গ্রুপের সংঘর্ষে মারা যায় 7 জন। এই ঘটনায় 4টি মামলা সহ 12 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও লোকালয়ে পানি ঢুকতে থাকায় বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ব্রিজ, কালভার্ট, রাস্তা ও ফসলি জমি তলিয়ে আছে। ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসী মানুষদের। উপজেলা প্রশাসন দ্রুত বানভাসীদের ত্রাণ সহায়তা সহ যোগাযোগ ব্যবস্থা সচল করার আশ্বাস দিয়েছে। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও লোকালয়ে এখনো ঢুকছে যমুনা, ধলেশ্বরী ও লৌহজং সহ বিভিন্ন নদ নদীর পানি। পানির স্রোতে রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভেসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার জমির ফসল ও বীজতলা। নতুন করে বন্যায় বাসাইল নাটিয়াপাড়া বাসাইল কাঞ্চনপুর সড়কের আদাজন এলাকার কালভার্ট ভেঙে গেছে।
এ অবস্থায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল সহ ত্রাণ সহায়তার দাবি বানভাসীদের। আমাদের এলাকার মানুষ একদম পানিবন্দী বললে চলে। লেবু বাগান ছিল, লেবু বাগান অনেক ক্ষতি হয়ে গেছে, কলা ছিল, কলা বাগান ক্ষতি হয়ে গেছে। 10-15 দিন হয়েছে বৃষ্টিটা ভেঙে গেছে, আমরা চলাচল খুবই বিপদ আর কি। এরকম বন্যা আমাদের জীবনেও দেখি নাই, আমার বাপ দাদাও দেখে নাই। দ্রুত বন্যার্তদের ত্রাণ সহায়তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। ত্রাণের যে বিষয়টি এটি আমরা লিখেছি অলরেডি। আমরা মনে করছি যে আমরা বরাদ্দ পেয়ে যাব 2-1 দিনের মধ্যে, এবং আমরা সেই দুর্গত মানুষদের পাশে আমরা সেই ত্রাণটুকু নিয়ে পৌঁছাতে পারবো। নতুন করে বন্যায় জেলার 3টি উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। আবার দেশের বাইরের খবর জানাবো। রিপাবলিকান দলীয় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তাদের একমাত্র বিতর্কে কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন। ইউটা অঙ্গরাজ্যের সল্ট লেক সিটির সেই বিতর্ক স্থলে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আবারও তার সঙ্গে যোগ দিব। সাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইকবাল। বিতর্ক আর কয়েক মিনিট পরে কিন্তু শুরু হবে, যদি সব কিছু ঠিক থাকে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অসুস্থ, তিনি হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। এর মধ্যে তার প্রেসিডেন্টের যে নির্বাচনী প্রচারণা তা হচ্ছে না। তিনি আইসোলেশনের থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রচারণা চালাচ্ছেন এবং সেইখানে কিন্তু নানান ধরনের তার আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছেন। আগামী 15 তারিখে ফ্লোরিডার মায়ামিতে ডিবেট হওয়ার কথা, যেটা প্রেসিডেন্সিয়াল ডিবেট, দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট, এবং সেই ডিবেট হবে কিনা এই পরিস্থিতিতে সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই জায়গায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন যে তিনি আশাবাদী 15 অক্টোবর জো বাইডেনের সাথে তিনি দ্বিতীয় বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন। অন্যদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তিনি জানিয়ে দিয়েছেন যে অসুস্থ ট্রাম্পের সাথে তিনি বিতর্ক করতে চান না। এখন কথা হচ্ছে যে যদি ওনাকে প্রেসিডেন্টকে যদি বিতর্কে অংশগ্রহণ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু তার করোনা নেগেটিভ হতে হবে, কারণ তিনি করোনা পজিটিভ হয়েছে। করোনা যদি সেরে যায় তাহলেই তিনি অংশগ্রহণ করতে পারবেন। এটি নিয়েও একটি ধোঁয়াশার মধ্যে আছে। এটি নিয়ে ট্রাম্প প্রশাসন এখনও বলছেন না যে তার টেস্ট এর মধ্যে হয়েছে কিনা, কিংবা তিনি আসলেই কবে আক্রান্ত হয়েছিলেন। তা থেকে বিশেষজ্ঞরা একটু ধারণা করতে পারেন যে 15 অক্টোবরের আগে তিনি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। কিন্তু ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউস থেকে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দেওয়া হচ্ছে না বলে পুরো পরিস্থিতিটা কিন্তু আরও ঘোলাটে হয়ে গেছে। আমরা কিন্তু অপেক্ষা করছি এখন ইউটার সল্ট লেক সিটিতে, ইউনিভার্সিটি অফ ইউটায়, যেখানে ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং ভাইস প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী মাইক পেন্স তারা বিতর্কে লড়াইয়ে কিছুক্ষণ পরেই কিন্তু অংশগ্রহণ করবেন। আমরা এর আগের সংবাদে দেখিয়েছি ইকবাল যে এই যে নির্বাচন, এই যে বিতর্ককে ঘিরে পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাস জুড়ে কিন্তু প্রচুর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পুলিশ আছে, সেখানে মিলিটারি পুলিশ আছে, সেখানে ন্যাশনাল গার্ড আছে, সেখানে সিক্রেট সার্ভিস আছে। সব কিছু মিলিয়ে একটি উৎসব মুখর নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু এই বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দলের প্রচুর সমর্থককেও আমরা দেখতে পাচ্ছি। ইউটা অঙ্গরাজ্যটি আসলে একটা রেড এরিয়া, রেড অঙ্গরাজ্য, অর্থাৎ রিপাবলিকান অধ্যুষিত অঙ্গরাজ্য। সেই কারণেই হয়তো কিনা জানি না যে এখানে কিন্তু আজকে কিন্তু ট্রাম্পের সমর্থকই কিন্তু আমরা বেশি দেখতে পেরেছি, কিন্তু পাশাপাশি কিন্তু এখানে বাইডেন এবং কমলা হ্যারিসের কিন্তু সমর্থকও রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন। কারণ আপনি জানেন যে যুক্তরাষ্ট্র একটি অভিবাসী দেশ, এখানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন মানুষজন কিন্তু এখানে আছেন, তারাও তাদের ইস্যুগুলো নিয়ে আসছেন এই বিতর্ক অনুষ্ঠানে। আমি সার্বিক পরিস্থিতিটা জানার জন্য একজন বাংলাদেশি সাংবাদিক তিনিও এসছেন এই বিতর্ক কভার করার জন্য, এনআরবি কানেক্টের পরিচালক আরিফুল ইসলাম, তার সঙ্গে আমি একটু কথা বলছি। জানাব আরিফ, একটু আসবেন
এবং আপনি বলবেন যে এই উৎসব মুখর পরিবেশটায় আপনি কি দেখলেন? সাকিব ভাই, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যখন আসছি উৎসব মুখর পরিবেশের আগে বলি যে টোটাল জিনিসটা কতটুকু সিস্টেমেটিক, যে আপনি দেখবেন যে আমরা যে কোভিড নেগেটিভ হয়ে প্রথমে আসলে এই ভেন্যুতে ঢুকতে হয়েছে ফার্স্ট। সেকেন্ড জিনিসটা হচ্ছে কি টোটাল জায়গাটায় সমগ্র আমেরিকার থেকে স্পেশালি এখান থেকে সকল ধরনের মানুষের চলে আসছে এবং প্রত্যেকটা জায়গায় বিভিন্ন দেশের মানুষ তাদের ন্যাশনাল ইস্যু নিয়ে আসছে যেন এই ডিবেটে তারা এই কথাগুলো বলে এবং এখানে তাদের অবস্থান জানান দেয়। এক আর সেকেন্ড জিনিসটা হচ্ছে কি এবারের ডিবেটে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি ট্রাম্পের চেয়ে অনেক বেশি ভালো ডিবেটার পেন্স এবং তাদের অনেক বেশি দিনের অভিজ্ঞতা ছিল এবং পেন্স সমর্থকরা মনে করছে যে তার যে শান্তশিষ্টভাবে ওয়াইজলি ডিবেট চালিয়ে দেওয়ার যে ক্ষমতা, আজকে একটা ভালো ডিবেট হবে। অন দি আদার হ্যান্ড আপনি জানেন যে কমলা হ্যারিস একটা খুবই পাকাপোক্ত একজন নাম করা একজন সিনেটর, সব কিছু মিলে একটা ওভারঅল উৎসব মুখর একটা জায়গায় দুই পক্ষের সমর্থকরা আসলে এই উটার সল্টলেক সিটিতে সমাধ হয়েছে। জি, এখানে যে দুই দলেরই যে সমর্থক আমরা দেখছি, আপনার কাছে কি মনে হচ্ছে যে একটু যদি তুলনা করেন যে এখানকার পরিবেশটা কেমন? যে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই অপূর্ব একটা জিনিস। আমি আসলে এই প্রশ্নের একটা সুন্দর উত্তর দিতে পারি। সেটা হচ্ছে দেখছিলাম যে একজন কমলা হ্যারিসের কথা বলছে, অন্যরা ট্রাম্পের কথা বলছে, কিন্তু দুইজন দুই জায়গা থেকে আপনার স্লোগান দিচ্ছিল। যখন মুখোমুখি হয়ে গেছে দুই পক্ষই শুরু করলো একসাথে আমেরিকা ইউএসএ করে সবাই সবার সাথে হাত মিলিয়ে ফেললো। এটা একটা চমৎকার একটা পরিবেশ, উৎসব মুখর। আমি মনে করছি যে সবাই আসছে কিন্তু নিজের ব্যক্তিগত সমর্থন তারা জানাচ্ছে উৎসব মুখরভাবে এবং নিজ নিজ জায়গাটার থেকে তারা জানাচ্ছে কেন তারা আসলে সমর্থন করছে। আবার দেশের খবর জানাবো। করোনার সময় চট্টগ্রামের বিভিন্ন থানার আঙিনায় শাকসবজি চাষ করছেন পুলিশ সদস্যরা। সেসব সবজি পৌঁছে যায় অসহায় মানুষের ঘরে। বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর বাকলিয়া থানায় আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাব তার কাছে। কমল। ধন্যবাদ আমদাদ। করোনাকালীন সময়ে খাদ্য সংকট কাটাতে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন 1 ইঞ্চি জায়গা যেন অনাবাদী পড়ে না থাকে। আর তারই অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ প্রশাসন তাদের থানা এলাকায় কিন্তু বিভিন্ন এলাকায় যারা ফসল চাষ শুরু করেছে, সবজি চাষ শুরু করেছে, বিশেষ করে আইজিপির নির্দেশে তারা এই সবজি চাষ করে যাচ্ছে। চট্টগ্রামের যে 16টি থানা সবতলে সবজি চাষ হচ্ছে, তবে সবচেয়ে বড় সবজি চাষ হয়েছে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায়। এবং আমরা দেখছি বাকলিয়া থানা এলাকায় গত 5 মাস ধরে এই সবজি ক্ষেত্রে উৎপাদিত সবজি তারা বিভিন্ন জায়গায় গরিব দুঃখীত যেমন তারা দান করেছে, ঠিক তেমনি তারা বিভিন্ন নিজেদের যে খাদ্য সরবরাহ সেখানে তারা সরবরাহ করছে। তো সেই বিষয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপির বাকলিয়া জোনে চকবাজার জোনের সহকারী কমিশনার রাইসুল ইসলামের সাথে। রাইসুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে যে আমরা দেখলাম আপনাদের বাকলিয়া এলাকায় ব্যাপক সবজি চাষ হচ্ছে পুলিশের উদ্যোগে, কেন এই সবজি চাষ এবং উৎপাদিত সবজিগুলো আপনারা কি কাজে ব্যবহার করছেন? আপনারা জানেন যে করোনা যে পরিস্থিতি ছিল, করোনা যে মহামারী ছিল, সে মহামারীটা কিন্তু বৈশ্বিক, এটা শুধু বাংলাদেশের সমস্যা ছিল না এবং এই সমস্যার কারণে সারা বিশ্বে খাদ্য সংকট দেখা যাওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আইজিপি মহোদয়ের নির্দেশনাক্রমে আমরা পরবর্তীতে আমি এবং বাকলিয়ার ওসি আমরা মিলে প্ল্যান করি যে আমাদের যে আশেপাশে যে অনাবাদি জায়গা রয়েছে ওই জায়গার মধ্যে আমরা সবজি চাষ শুরু করব। এরপরে আমরা আমাদের প্ল্যানিং মোতাবেক আমরা কাজ শুরু করি এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে বেশ প্ল্যানিং করে এবং আমাদের লোকজনকে কাজে লাগিয়ে একটা ক্ষেত খামার করতে সমর্থ হয়েছি। এই কাজ করতে কিন্তু আমাদের অনেক শ্রম পোহাতে হয়েছে এবং এর পাশাপাশি আমাদের অফিসার ফোর্সদেরকে আমরা এখান থেকে নিয়মিত খাবার এখান থেকে আমরা দিয়ে দিই। এটার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে করোনাকালীন দেখা গিয়েছে যে সবজি বিভিন্ন হাত ঘুরে তারপর আমাদের হাতে আসতো। ওই সময় দেখা যেত যে ওর মাধ্যমেও ওই সবজির মাধ্যমেও করোনা ছড়ানোর একটা প্রবল সম্ভাবনা থাকতো। সেজন্য আমরা চেষ্টা করেছি আমাদের অফিসার ফোর্সদেরকে কাজে লাগিয়ে একটা বাগান করার জন্য, যে বাগানের মাধ্যমে আমাদের অফিসার ফোর্সরা খেতে পারবে। এর পাশাপাশি আমরা করেছি কি যে যখন কোনো দুস্থ গরিব মানুষ আমাদের থানায় সেবা প্রত্যাশার জন্য আসে তখন আমরা তাদেরকে এখান থেকে জিনিসপত্র সবজি দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চকবাজার জন্য সহকারী কমিশনার রাইসুল ইসলামের সাথে, তিনি এই ক্ষেত্রে অন্যতম উদ্যোক্তা ছিলেন। এবং আমরা এখন কথা বলবো যিনি এই পুরো বাগানটি চাষাবাদ করছেন এবং গত 5 মাস ধরে নানা ধরনের সবজি উৎপাদন করে গেছেন ও বাকলিয়ার অফিসার ইনচার্জ নিজামউদ্দিন। আপনার বাকলিয়া থানা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সবজি চাষ হয়েছে, সেই সবজিগুলো আপনারা চাষ করেছেন, এগুলো পরিচর্যা কারা করছে এবং আর কি কি কাজ করেছেন আপনারা?
ধন্যবাদ আপনাকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক সবজি বাগান করেছি এবং এই সবজি বাগানের পরিচর্যা আমরা যারা অফিসার ফোর্স সবাই করে ডিউটির ফাঁকে এবং ডিউটির বিরতিতে ডিউটি শেষ করে এসে তারা খুবই ইন্টারেস্টেড এবং এই সবজি দেখে সবজি বাগান থেকে তারা আনন্দিত। আমরা দৈনন্দিন চাহিদা মেটানোর পাশাপাশি এবং গরিব দুঃখীদেরকে দিয়ে থাকি। এই সবজি বাগানের পাশাপাশি আমরা মাছের চাহিদা মেটানোর জন্য আমাদের যে খালি জায়গাগুলো আছে, এখানে বর্ষাকাল ছিল, আমরা পানি জমাট করে ওখানে আমরা মাছ চাষও করেছি এবং মাছ চাষ করার পরে আমরা এই মাছের চাহিদাও আমরা কিন্তু পুলিশ যে আমার মেস আছে, পুলিশ সদস্যরা আছে, অফিসার আছে, তাদের বাসা বাড়ি থেকে আরম্ভ করে গরিব দুঃখী যারা আছে সবাইকে আমরা চাহিদা মেটাতে পারি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাকুলিয়া থানা অফিসার ইনচার্জ নেজামুদ্দিনের সাথে। আসলে উদ্যোগ নিলে যে স্বয়ং সম্পূর্ণ হওয়া যায় সেটি একটি উদাহরণ সৃষ্টি করেছে চট্টগ্রামের বাকুলিয়া থানা। তারা কিন্তু এখানে যেমন ব্যাপক সবজি চাষ করেছে, ঠিক তেমনি থানা এলাকার পাশে একটি ডোবার মতো সৃষ্টি করে সেখানে তারা মাছ চাষও করেছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর একটি নির্দেশনায় তারা বড় ধরনের ভূমিকা রেখেছে। চট্টগ্রামের কিন্তু ওই প্রধানমন্ত্রীর নির্দেশনা আসার পরে 16টি থানা এলাকায় কিন্তু সবজি চাষ করা হচ্ছে, ফুলের বাগান করা হচ্ছে। তবে সবচেয়ে এগিয়ে রয়েছে বাকুলিয়া থানা। তারা যেমন তাদের নিজস্ব যে খাবার চাহিদা, তাদের থানার যে অফিসার্স ফোর্সদের খাবার যে রয়েছে সে খাবার তারা চাহিদা মিটিয়ে তারা আবার আশেপাশে গরিব দুঃখীর মানুষকে কিন্তু তারা এই শস্যগুলো, এই সবজিগুলো তারা সরবরাহ করতে পারছে। আমরাও দেখতে পাচ্ছি এখানে নানা জাতের সবজি রয়েছে। আপনার একটা কথা বলি, রাইস সলিউশনের কথা বলছিলাম, আসলে এখানে কি ধরনের সবজি চাষ আপনারা দেখতে পাচ্ছেন? আমরা এখানে আসলে লাউ চাষ করি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, এর বাইরে হচ্ছে ঢেঁড়স এবং হচ্ছে সিজনাল যে সবজিগুলো থাকে সময় সময় আমরা এগুলো চেঞ্জ করি। আর সব সময়ের জন্য আমরা করে থাকি মরিচ চাষ করে থাকি এবং পুদিনা পাতাও থাকে এর মধ্যে। ধন্যবাদ। আর এবার একটু কথা বলি নেজামুদ্দিনের সাথে। আপনারা দেখে দেখলাম যে ব্যাপক হাইব্রিডের মানে ফসলগুলো ভালো হয়েছে। তো এই ভালো ফসলের আসলে রহস্যটা কি ছিল? আপনারা পরিচর্যা করছেন, পুলিশ সদস্যরা, তারা কি আসলে পারছেন যে এই শস্যগুলো উৎপাদনে, নাকি আরো কারো সহযোগিতা আপনারা পাচ্ছেন? আর কৃষি অধিদপ্তর আপনাদের কোনো তথ্য দিচ্ছে কিনা? আমরা কৃষি অধিদপ্তরের এই আঞ্চলিক অফিসের কর্মকর্তারা প্রতিনিয়ত এটা আমরা খবর দিলে তারা খবর নিয়েছেন। তারা প্রতি সপ্তাহে একবার এসে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন এবং উৎসাহ প্রদান করে থাকেন। আরেকটা জিনিস না বললে নয়, এই যেখানে কল্পলোক আবাসিক এলাকায় অনেক জায়গা আছে দেখছেন আপনারা, বিভিন্ন প্লটের মালিকেরাও কিন্তু বিভিন্ন ছাদে তাদের প্লটে সবজি বাগান শুরু করে দিচ্ছে আমাদের এই বাগান দেখে তারা উৎসাহিত হয়ে। আসলে ধন্যবাদ নেতাম, যেটা বলছিলেন আসলে আপনাদেরকে দেখে কিন্তু অন্যান্য থানাগুলো হয়তো এইভাবে উৎসাহিত হবে, কারণ একটি নির্দেশনা প্রধানমন্ত্রীর রয়েছে। তিনি বলেছেন 1 ইঞ্চি জায়গাও যেন অনাবাদি না থাকে। সেই থেকে যে আপনারা সেই সিদ্ধান্তকে কাজে লাগিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনার গত 5 মাসের বেশি সময় ধরে বাকুলিয়া থানা যেমন এই সবজি দিয়ে নিজেদের চাহিদা মিটিয়েছেন, ঠিক তেমনি আপনারা আশপাশের মানুষকে তারা সহযোগিতা করেছেন। এবং এমনকি কৃষি অধিদপ্তর যা বলছেন যেটি যে আপনাদের দেখে অনুপ্রাণিত হয়ে আশপাশের ছাদগুলিতে তারা কৃষি বাগান মানে ছাদ বাগান শুরু করেছে। তো বলা চলে আপনাদেরটি আসলে বাংলাদেশের রোল মডেল সৃষ্টি হবে বাকুলিয়া থানার যে কার্যক্রমটি, সেটা আমরাও দেখে অনুপ্রাণিত হচ্ছি যে আসলে এখানে যে বিশাল জায়গা জুড়ে তারা সবজি চাষ করেছে এবং সবজির পাশাপাশি আমরা দেখেছি এখানে কিন্তু বাকুলিয়া থানার যে একটি ডোবা থানার পাশে যে ডোবার মতো ছিল সেটিকে তারা মৎস্য উৎপাদনে ব্যবহার করেছেন। আর তার বলা চলে পুরো স্বয়ং সম্পূর্ণ হতে যাচ্ছে বাকুলিয়া থানার ক্ষেত্রে। তারা থানার সামনে যে জায়গা রয়েছে সেখানে নানা ধরনের সবজি চাষ করেছেন, ঠিক থানার অপর পাশে যে ডোবার মতো ছিল সেখানে তারা মাছ চাষ করে নিজেদের চাহিদা মেটাচ্ছেন, পাশাপাশি আরও আশেপাশের লোকজন তাদেরকেও দিচ্ছেন এবং তাদের দেখে অনুপ্রাণিত হয়ে যে কল্পলোক আবাসিক রয়েছে সে আবাসিকের বাসিন্দারা তাদের ছাদ বাগানের মধ্যে তারা এই সবজি চাষ শুরু করেছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল প্রধানমন্ত্রীর যে নির্দেশনা করোনাকালীন সময় 1 ইঞ্চি জায়গা অনাবাদি রাখা যাবে না, সে আদর্শ অনুপ্রাণিত হয়ে বাকুলিয়া থানা যেটা রোল মডেল সৃষ্টি করেছে সবজি উৎপাদনে, তার সর্বশেষ। চট্টগ্রামের বাকুলিয়া থানার সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। সিরাজগঞ্জ সদর উপজেলার 5 ঠাকুরি এলাকায় দেখা দিয়েছে যমুনার ভাঙন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাব তার কাছে। রিঙ্কু, ধন্যবাদ এমদাদ। আসলে যমুনা নদীতে কয়েক দফা বন্যার পর কিন্তু পানি কমতে শুরু করেছে, আর এই পানি কমার সাথে সাথে যমুনা নদীর বেশ কয়েকটি এলাকায় কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। আমরা দেখেছি গতকাল বুধবার সকাল থেকে সিরাজগঞ্জের সদর উপজেলার এই 5 ঠাকুরি এলাকায় কিন্তু আসলে তীব্র ভাঙনের সৃষ্টি হয়। প্রবল স্রোত আর ঘূর্ণিঝড়ের কারণে এই ভাঙন এর সৃষ্টি হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় অর্ধশত বসতবাড়ি, ভিটেমাটি, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি সহ বিস্তীর্ণ একটি জনপদ কিন্তু আসলে মুহূর্তে
মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যায়। তো সেই অসহায় ভাঙন কবলিত মানুষেরা কিন্তু এখন পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে কিন্তু খোলা আকাশের নিচে তারা আশ্রয় নিয়ে আছে এবং তারা কিন্তু মানবতর জীবনযাপন করছে গবাদি পশু নিয়ে এবং তারা তাদের সংসারের সহায় সম্বল এবং শেষ সম্বলটুকু নিয়ে কিন্তু তারা এই বাঁধের ওপর খুবই অসহায় জীবনযাপন করছে এই ভাঙন কবলিত এলাকার মানুষ। ভাঙন কবলিত এলাকাবাসীর অভিযোগ যেটি করছে যে পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে যদি এই ভাঙন কবলিত এলাকায় যদি বালিভর্তি জিও ব্যাগ ফেলে কিন্তু যদি ব্যবস্থা গ্রহণ করতো তাহলে রক্ষা পেত। তাদের অভিযোগ যে পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় এই ভাঙনের সৃষ্টি হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত এলাকায় তারা বালিভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে এবং স্থায়ী একটি বাঁধ নির্মাণের জন্য প্রকল্প তারা কিন্তু আসলে জমা দিয়েছে, মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। সেটি যদি পাস হয় তাহলে কিন্তু এই ভাঙন রোধে আগামী শুষ্ক মৌসুমেই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। তো এলাকাবাসীর একটি আবেদন বা দাবি যেটি বলি না কেন, তারা কিন্তু আসলে কোনো ত্রাণ সহায়তা কিন্তু চায়নি। তারা বলছে যে এই ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে তারা একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এই কর্তৃপক্ষের নিকট। এই কয়েক দফা ভাঙনে এই সিরাজগঞ্জের সদর উপজেলার শিমলে এবং পাঁচঠাকুরি এলাকায় কিন্তু বেশ কিছু ঘরবাড়ি, জনপদ এবং কয়েকশো ঘরবাড়ি এই নদীগর্ভে হারিয়ে গেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে একটি মসজিদ এই মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যায়। পাশাপাশি কয়েকটি বসত বাড়ি কিন্তু আসলে তারা বসত বাড়ি থেকে কিন্তু অনেক কিছু বের করতে পারেনি, এমনও কিন্তু আমরা দেখেছি যে সবকিছু সহ নদীগর্ভে চলে গেছে। এছাড়া সিরাজগঞ্জের চৌহালি, শাহজাদপুর, এনায়তপুর, কাজীপুরেও কিন্তু আসলে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানি কমার সাথে সাথে নদীর নিচে যে ঘূর্ণবর্তের সৃষ্টি হয় সে কারণেই এই ভাঙন সৃষ্টি হয়। পাশাপাশি তারা এই ভাঙন কবলিত এলাকাগুলোতে তারা জরুরি ভিত্তিতে যে সকল কাজ সেগুলো কিন্তু আসলে করছে, যেহেতু এখনো নদীর পানি অনেকটাই বেশি রয়েছে আর স্থায়ী বাঁধের কাজ কিন্তু আসলে শুষ্ক মৌসুম ছাড়া করা সম্ভব নয়। তো এলাকাবাসী যেটি বলছে তাদের একটাই দাবি এই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ, কারণ তারা কয়েক দফা ভাঙনে নিঃস্ব হয়ে গেছে এবং এই পুরো একটি গ্রাম কিন্তু আসলে নদীগর্ভে চলে গেছে। তো এইখানে আমি দেখেছি যে তারা এই যে সিরাজগঞ্জের সদর উপজেলা শিমলা যেটি স্পার বাঁধ রয়েছে সেটিও কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ভাঙন কবলিত এলাকার মানুষজন কিন্তু নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেটিতে তারা আশ্রয় নিয়ে আছে এবং তারা খুবই মানবেতর জীবনযাপন করছে, খোলা আকাশের নিচে তারা আশ্রয় নিয়েছে। তো তাদের যেটি বলছে যে এলাকাবাসী যেটি বলছে যে জনপ্রতিনিধি বা এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে বা চেয়ারম্যান রয়েছে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত তাদের কোনো সহায়তা করেনি, তারা ত্রাণ সহায়তা পাননি ভাঙন কবলিত এলাকার মানুষজন। আমরা দেখেছি যে এই যে তাদের সহায় সম্বল, শেষ সম্বলটুকু দিয়ে যে তাদের ঘর বাড়ি নির্মাণ করেছিলেন সেটি কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি ভাঙনের পাশে যেগুলো গ্রাম রয়েছে তারা তাদের টিন এবং বসত বাড়ি সরিয়ে তারা অন্যত্র চলে যাচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জের ভাঙন কবলিত এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। সিরাজগঞ্জে নদী ভাঙন শুরু হয়েছে, সেই নদী ভাঙনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। মৌলভীবাজারে শমশেরনগর হাসপাতাল ও উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার মরাজানের পার এলাকায় দুটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ। এ সময় শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লন্ডন প্রবাসী সরওয়ার জামান রানা ও আলিয়া জামান দম্পতি এই প্রতিষ্ঠান দুটি নির্মাণে 4.5 একর জমি দান করেন। আবার দেশের বাইরের খবর জানাবো। পুরো ইতালিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা অমান্যকারীকে সর্বোচ্চ 1000 ইউরো জরিমানা গুনতে হবে। পাশাপাশি বাংলাদেশ সহ 17টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশের সুযোগ থাকছে না এখনই। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইতালিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অমান্যকারীকে 400 থেকে 1000 ইউরো পর্যন্ত দিতে হবে জরিমানা। সর্বত্র মাস্ক ব্যবহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাগরিকরা।
আমি সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত। করোনা নিয়ন্ত্রণে এর চেয়ে ভালো পদ্ধতি আর কিছু হতে পারে না। সারাদিন মাস্ক পরে থাকা কষ্টসাধ্য, তবে সিদ্ধান্তটি পজিটিভ। এটা ঠিক আছে, এছাড়া বিকল্প কিছু নেই। এদিকে আগামী 31 অক্টোবর জরুরি অবস্থার চলমান মেয়াদ শেষ হবার কথা থাকলেও তা বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে পরবর্তী সিদ্ধান্ত জানতে। নতুন অধ্যাদেশ জারি না হলেও মন্ত্রিপরিষদ আগের নিষেধাজ্ঞা 1 সপ্তাহ বাড়িয়েছে। পুরো ইতালিতে মাস্ক বাধ্যতামূলক করায় তা বেশিরভাগ মানুষই ইতিবাচকভাবে দেখছেন। প্রধানমন্ত্রীর দপ্তর পালাৎসো গিজির সামনে থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে দেশটি। এ নিয়ে বিস্তারিত জানাতে সিডনি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। ধন্যবাদ ইমদাদ, শুভ সকাল। অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি যথেষ্ট উন্নতির দিকে যাচ্ছে। আজকে অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়ে একজনও মারা যায়নি এবং এখন পর্যন্ত সম্পূর্ণ অস্ট্রেলিয়াতে গত 6 মাসে করোনা আক্রান্ত হয়ে কোনো বাংলাদেশি মারা যায়নি। যদিও আজকে প্রায় 4 মাস পর অস্ট্রেলিয়ার মেলবোর্নের চেয়ে সিডনি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। সেখানে 8 জন রোগী করোনা আক্রান্ত হয়েছে, যাদের সোর্স খুঁজে পাওয়া যাচ্ছে না যে তারা কোথা থেকে করোনা আক্রান্ত হয়েছে। এই সামাজিকভাবে যে মেলামেশার কারণে যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এটির পেছনে গতকালকে থেকে কিন্তু সরকার লেগেছে যে এটির সোর্স খুঁজে পাওয়ার চেষ্টা করছে। কোনোভাবেই মেলবোর্নের পরিস্থিতি যেন সিডনিতে আবার না হয়, দ্বিতীয় পর্যায়ে যেন সিডনিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা না বেড়ে যায়। হোটেল কোয়ারেন্টাইনে যারা আছে তারা সেফ অবস্থায় আছে এবং সেখানে তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে গত মার্চের 27 তারিখ থেকে অস্ট্রেলিয়ার বর্ডার কিন্তু বন্ধ আছে। এখানে কোনো শিপ আসছে না, কোনো উড়োজাহাজ আসছে না। যা এসেছে গত 2-3 মাসে সেগুলো কিন্তু অল্প সংখ্যা, অনেক কম, এবং সেখানে রেস্ট্রিকশন আছে, অনেক রুলস রেগুলেশন মেনটেন করে শুধুমাত্র অস্ট্রেলিয়ার নাগরিকরাই অস্ট্রেলিয়াতে আসতে পারছে। অস্ট্রেলিয়া একটি বড় দ্বীপ রাষ্ট্র এবং এর একটি স্টেট আছে তাসমানিয়া, সেটি নিজেও কিন্তু একটি দ্বীপ। অস্ট্রেলিয়ার কাছাকাছি কোনো দেশ নেই, সবচেয়ে কাছের দেশ নিউজিল্যান্ড এবং ছোট দেশ, সেখানে জনসংখ্যা অনেক কম। সো অস্ট্রেলিয়ার অর্থনীতি আসলে অনেকটাই নির্ভর করে অস্ট্রেলিয়ার এক্সপোর্ট ইম্পোর্টের উপর, কারণ অস্ট্রেলিয়া কিন্তু একটি কৃষি নির্ভর দেশ না বা খুব বেশি শিল্প নির্ভর দেশ এখানে না। এখানে প্রচুর ম্যান পাওয়ার আসে এবং মানুষ এখানে কাজ করে, চাকরি করে, সেখান থেকে অর্থনীতি কিন্তু গতি সমৃদ্ধ হয়। অস্ট্রেলিয়ার সরকারের কিন্তু বড় একটি টাকা আসে অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাছ থেকে। প্রায় $40 বিলিয়ন প্রতি বছর তারা কিন্তু বাজেটের সাথে যোগ করে, অস্ট্রেলিয়া খরচের সাথে যোগ করে। এবছর অস্ট্রেলিয়াতে কিন্তু তেমন কোনো স্টুডেন্ট আসতে পারেনি। বছরের শুরুর সেমিস্টারে অল্প কেউ এসেছিল, তারপরে কিন্তু অস্ট্রেলিয়াতে কোনো স্টুডেন্ট আসেনি। আপনারা ভেবে দেখুন যে বাংলাদেশে কিছু স্টুডেন্ট আছে যারা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল, তাদের ভিসা হয়েছে, তারা কিন্তু অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট এই মুহূর্তে। তারা 40-50 লক্ষ টাকা টিউশন ফি দিচ্ছে, কিন্তু তারা বাংলাদেশে বসে ক্লাস করছে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি ক্লাস। তো তারা অস্ট্রেলিয়াতে আসতে পারছে না, তারা অস্ট্রেলিয়াতে কাজ করতে পারছে না, নিজের খরচ জোগাড় করতে পারছে না, দেশে টাকা পাঠাতে পারছে না। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা তেমন টাকা পাচ্ছে না বা স্টুডেন্টদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাচ্ছে না। স্টুডেন্টরা তো টোটালি কিছু পাচ্ছে না। অস্ট্রেলিয়া বর্ডার বন্ধ থাকায় অনেক বাংলাদেশি এখনও বাংলাদেশে আটকে আছে। পৃথিবীর বিভিন্ন দেশে আটকে আছে অস্ট্রেলিয়ান নাগরিকরা, তারা আসতে পারছে না। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক গতি কিন্তু অনেকটা এই মুহূর্তে মন্থর। করোনা পরিস্থিতি উন্নতি হচ্ছে যদিও, কিন্তু এখনও স্টেটগুলো এখনও যেহেতু লকডাউনে আছে বিভিন্ন স্টেট, এই কারণে অস্ট্রেলিয়ার অর্থনীতি অবস্থা যথেষ্ট খারাপ। সেখানে বাংলাদেশি স্টুডেন্টদের চাকরির অবস্থাও কিন্তু তুলনামূলক খারাপ। এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি ইমদাদের কাছে। SM আমিনুল রুবেল যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে। তিনি জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির খবর এবং সে দেশের অর্থনৈতিক অবস্থার খবর। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে মিয়ানমারকে কাছে টানছে ভারত। দেশটিতে বড় ধরনের বিনিয়োগ করবে নরেন্দ্র মোদী প্রশাসন। রাখাইনে একটি গভীর সমুদ্র বন্দর করছে বেইজিং, যাকে টেক্কা দিতে আগামী বছরই ভারতীয় অর্থায়নে শুরু হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাখাইনের সিত্তি বন্দর প্রকল্পের কাজ। বিশ্লেষকরা মনে করছেন চীন ভারত দ্বন্দ্বে মাঝখান থেকে মিয়ানমার তার অবস্থান আরও পোক্ত করে নিচ্ছে। রোহিঙ্গা গণহত্যার দায়ে অভিযুক্ত মিয়ানমার নানাভাবে টালবাহানা করে আটকে রেখেছে প্রত্যাবাসন। এমনকি নভেম্বরের নির্বাচনেও ভোট দেওয়ার সুযোগ নেই রাখাইনে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের। ইউরোপীয় ইউনিয়নের এ নিয়ে সমালোচনার মধ্যেই মিয়ানমার সফর করেছে ভারতীয় প্রতিনিধি দল। সফরে চূড়ান্ত হয়েছে নেইপিডোতে নয়াদিল্লির আরও বড় ধরনের বিনিয়োগের বিষয়টি।
রাখাইনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিত্তি বন্দর প্রকল্পের কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার ও ভারত। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় 48 কোটি মার্কিন ডলার। দিল্লির কৌশলগত লক্ষ্য সিত্তি বন্দর ঘিরে একটি বিশেষ অর্থনৈতিক এলাকা নির্মাণ। ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের শুরুতেই যৌথ বন্দর নির্মাণের কাজ শুরু হবে। এর মাধ্যমে ভারত বঙ্গোপসাগর ও মিয়ানমারের অভ্যন্তরে চীনা প্রভাব মোকাবিলার চেষ্টা চালাবে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ থেকে সিত্তির ভ্রমণ দূরত্ব কমে যাবে প্রায় 1328 কিলোমিটার। কলকাতার সঙ্গে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর সঙ্গেও যোগাযোগ সহজ হবে। এছাড়া মিয়ানমারের সঙ্গে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ আরও বাড়াতে চায় মোদী প্রশাসন। দিল্লির সহায়তায় মহাসড়ক সহ বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্পের অগ্রগতি নিয়েও দুই দেশের আলোচনা হয়েছে। $6 বিলিয়ন খরচ করে নেইপিদুকে তেল শোধনাগার তৈরি করে দিচ্ছে নয়াদিল্লি। ভারতের সেনাপ্রধান এম নারাভানে ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার ও সোমবার মিয়ানমার সফর করে। সফরে ভারতীয় কর্মকর্তারা স্টেট কাউন্সিলর অং সান সুচি, সেনাপ্রধান সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এবার জানাবো খেলার খবর। জাতীয় দলে গিয়ে আর ঘষা মাজা নয়, ক্রিকেটারদের ব্যাটিং বোলিংয়ের টেকনিকগুলো নিখুঁত করাই হবে হাই পারফরম্যান্স ইউনিটের মূল লক্ষ্য। বুধবার বিসিবির এইচপি দলের অনুশীলন ক্যাম্পের শুরুর দিনে এমনটাই জানিয়েছেন নাইমুর রহমান দুর্জয়। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট তিনি। জাতীয় বা বয়সভিত্তিক দলের মতো পাইপলাইনের ক্রিকেটারদের জন্য দ্রুতই নির্বাচক নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান। টাইগাররা যখন সরগরম রাখবেন মূল মাঠ, তখন একাডেমি মাঠে দ্বিতীয় সারির সৈন্যরা সানিয়ে নেবেন নিজেদের। এটাই তো স্বাভাবিক। করোনা মহামারীর কারণে সেই চিরচেনা ছবিটা 7 মাস ধরে হাতড়ে ফিরছিল ক্রিকেট বোর্ড। অবশেষে রং পেল বাঘেদের চারণভূমি। ঘরে ফিরেই ক্রিকেটারদের একসঙ্গে বসিয়ে লক্ষ্যটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বোর্ড। তামিম মুশফিকদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে নিখুঁত করতে হবে নিজেদের। ন্যাশনাল টিমে গিয়ে যেন কারেকশন না করতে হয়, ওইখানে গিয়ে যেন তারা সার্ভিসটা দিতে পারে এবং যার যা টেকনিক্যাল সমস্যা আছে, যার যা প্রবলেমস আছে, সেগুলি যেন এই হাই পারফরমেন্স স্কোয়াডে যতদিন তারা করবে, কাজ করবে, প্রোগ্রাম করবে, তাদের বেস্ট ইউজটা যেন তারা এখান থেকে করে নেয়। আকর থেকে হিরক চিনতে যেমন দরকার জহুরির, তেমনি জাতীয় দলের পাইপলাইনের জন্য একজন নির্বাচকের প্রয়োজনটা ভালোভাবেই অনুভব করেন দুর্জয়। এইচপির জন্য কিন্তু আলাদা সিলেক্টর নাই এখনো, তো প্রয়োজনীয়তা মাঝে মাঝে অনুভব করি আমি, এবং এটা নিয়ে আলাপ আলোচনাও হয়, বোর্ডে হচ্ছে। এইচপির আলাদা সিলেক্টর থাকলেও ন্যাশনাল টিমের সিলেক্টরদের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। হয়তো ন্যাশনাল টিমের সিলেক্টরদের ভিতরে কাউকে হয়তো এইচপির জন্য অ্যাডিশনাল দায়িত্ব দেওয়া হতে পারে। অনূর্ধ্ব 19-এর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আছেন এবারের ইউনিটে, তাই ঢাকায় ফিরেই বাড়তি দায়িত্ব নিতে হবে টবি র্যাডফোর্ড, চাম্পাকা রামানায়কেদের। ক্রিকেটারদের ফিটনেস নিয়েও দারুণ সন্তুষ্ট এইচপি চেয়ারম্যান। 25 জনের ভিতরে 2-3 জনের একটু সমস্যা হতেই পারে, বাট ওভারঅল তারা ফিটনেস টেস্টে খুবই ভালো করেছে। তাদের স্কিন ফোল্ড যদি দেখি, সেটাও খুবই ভালো লেভেলে তারা দেখেছে। তার মানে তাদের সিনসিয়ারিটিটা আছে, তারা সিরিয়াস আছে যে তাদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য। 25 সদস্যকে নিয়ে শুরু হওয়া এই ক্যাম্প চলবে 26 নভেম্বর পর্যন্ত। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের পল্লীবীর স্পোর্টস সেন্টারে অনুশীলন করছেন ফুটবলাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। বকুল। ইমদাদ, আপনি জানেন যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পল্লীবীর স্পোর্টস সেন্টার এই মাঠে আমরা একটু বলতে চাই যে করোনাকালীন দীর্ঘ সময়ের পরে কিন্তু তারা এই সম্প্রতি সময়ে কিছুদিন আগে থেকেই তারা এই অনুশীলন শুরু করেছেন। এই অনুশীলনের মধ্য দিয়ে আমরা যেটা লক্ষ্য করছি যে তাদের অসাধারণ যে অনুশীলন, সেই অনুশীলন কিন্তু প্রতিদিনই তারা করছেন। এবং আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যে জিনিসটি আমাদেরকে জানিয়েছেন যে এই গ্রাম্য পর্যায়ে একটি স্পোর্টস সেন্টার গড়ে তোলার কারণে আজকে শতাধিক খেলোয়াড়ের এখানে জায়গা হয়েছে। আমরা এটাও জেনেছি যে এখান থেকে একজন গোলকিপার সে নিয়মিত এখন ঢাকার যে আবাহনী ক্লাব আছে সেখানে কিন্তু খেলার সুযোগ হয়েছে। তো সার্বিক বিষয়কে নিয়ে আমরা একটু কথা বলতে চাই এখানকার যে কোচ আছে তার সাথে, যে আমরা বলবো যে তিনি কিভাবে এই অনুশীলনগুলো করছেন এবং কার উদ্যোগে এই স্পোর্টস সেন্টারটি গড়ে তোলা হয়েছে, আপনি যদি আমাদেরকে একটু জানান। এটি ডক্টর সাইফুল্লাহ মোহাম্মদ সৈয়দ 13 বছর আগে
প্রতিষ্ঠিত করেন এবং উনি থাকেন ইটালির রোমে। উনি ফাওয়ে চাকরি করতেন, উনি এখন রিটায়ার্ড। উনি গ্রামে এসে দেখছেন যে গ্রামের মানুষ, শুধু গ্রামের ছেলেপেলে এবং গ্রামের খেলোয়াড়েরা জায়গা পায় না, এই জন্য তিনি এখানে জমি অধিগ্রহণ করে একটি স্পোর্টস সেন্টার গড়ে তোলেন। সেটির নাম হচ্ছে পল্লীবীর স্পোর্টস সেন্টার এবং এখানে শতাধিক ছেলে এবং মেয়ে প্র্যাকটিস করে, ফুটবল খেলে, হ্যান্ডবল এবং অ্যাথলেটিক্স। কিছু কিছু মেয়ে আছে আর এরা ঢাকাও গিয়ে রাগবি এবং র্যাকেট খেলে এসেছে। বিশেষ করে আমাদের সাফল্য এটুকুই বলবো আমি যে আমাদের এখান থেকে গ্রাস লেভেল থেকে উঠে একজন গোলকিপার ঢাকা আবাহনী অনূর্ধ্ব-17 জায়গা করে নিয়েছেন, এখন নিয়মিত সেখানে খেলেন। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে যিনি আবাহনীতে খেলছেন গোলকিপার হিসাবে নিয়মিত, তো করোনাকালীন সময়ের জন্য কিন্তু সে আবার বাসায় ফিরে এসেছেন, এখানে এই মাঠেই অনুশীলন করছেন। তো তার সাথে আমরা কথা বলতে চাই যে তার এই সফলতার গল্প নিয়ে আসলে কিভাবে আবাহনী পর্যন্ত পৌঁছালো, আপনি যদি আমাদেরকে একটু জানান। আসলে এই পল্লী স্পোর্টস সেন্টার থেকে আমার জীবন কাহিনী শুরু। এখান থেকে আমি সবার প্রথমে প্র্যাকটিস করি। সবচাইতে বড় কথা হচ্ছে যে আব্দুল স্যার, আফিজ স্যার এখান থেকে আমাকে মনে করেন যে জেলা পর্যায়ে পাঠায়, জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় থেকে নানান ধরনের খেলা খেলি আমি। ওখান থেকে নানান ধরনের কোচের সাথে পরিচয় হওয়ার পরে আমি ঢাকা আবাহনী থেকে আমাকে মিন্টু স্যার পাঠাই, চিটাগাং থেকে মিন্টু স্যার পাঠানোর পরে ওখান থেকে আমি ট্রায়াল দিই। ট্রায়ালের মধ্যে টিকার পরে তারপরে ওখানে আমার মনে করেন যে বেস্ট 11 পাই। বেস্ট 11 খেলার পরে আমার খেলা ভালো লাগে, তারপরে তারা আমাকে ম্যান টিমে রাখে। আমাদেরকে সারা দুইজনকে রাখছে, ওর নাম শাকিল, আমারও নাম শাকিল। ও লেফট ডিফেন্ডারে খেলে, আমি গোলকিপারে খেলি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে তার সফলতার কথা নিয়ে, যে তিনি কিভাবে আবাহনী পর্যন্ত সেখানে গিয়ে খেলা নিয়মিত খেলছেন। তো এইখানকার যে সার্বিক যেই বিষয়, যে খেলার অনুশীলন এবং মাঠে যেই খেলোয়াড়রা খেলছেন তাদের বিষয় নিয়ে কিন্তু আজকে জানানোর চেষ্টা করছিলাম। ইমদাদ। ঠাকুরগাঁও থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। আগের যে কোনো আসরের তুলনায় 2022 ফুটবল বিশ্বকাপ বেশি আকর্ষণীয় হবে, এমনটাই মনে করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কাতারে বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে গিয়ে মুগ্ধ তিনি। আল বাইত স্টেডিয়ামে ম্যাচও খেলেছেন ইনফান্তিনো। এদিকে করোনা মহামারী কাটিয়ে বিশ্ব আসরের আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আশা আয়োজকদের। কাতারের ভেন্যুগুলো পরিদর্শনে গিয়েছিলেন ফিফা সভাপতি, দেখেছেন কাজের অগ্রগতি। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আল বাইতে একটি 7-a-সাইড ম্যাচও খেলেছেন ইনফান্তিনো। 60,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম দেখে রীতিমতো বিস্মিত তিনি। এখানে খেলার অনুভূতি অবশ্যই বিশেষ। আল বাইত দর্শনীয়, ফুটবলের জন্য আদর্শ স্টেডিয়াম। স্থাপনায় কাতারের নিজস্ব শিল্পের একটা ছোঁয়া আছে। ছাদের অংশে আরবের প্যাটার্নটা খুবই সুন্দর। এক কথায় ভাষা হারিয়ে ফেলেছি আমি। 2022 সালের 21শে নভেম্বর এই ভেন্যুতেই ইতিহাসের সেরা ফুটবল বিশ্বকাপ আসর মাঠে গড়াবে। ফুটবল বিশ্বকাপের বাকি বছর দুয়েক। এই আসরের আয়োজক কাতারকে নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। কাতারকে আয়োজনের সত্ত্ব পাইয়ে দিতে ঘুষ নিয়েছেন ফিফা কর্তারা, এমন অভিযোগও আছে। তবে আপাতত সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না জিয়ান্নি ইনফান্তিনো। আসর নিয়ে কাতারের অগ্রগতি সত্যি সন্তোষজনক। তাদের পরিকল্পনা আমরা শুনেছি। আমার বিশ্বাস বাস্তবে এটা অনেক বেশি আকর্ষণীয় হবে। গেল 6 মাসে গোটা পৃথিবী যখন থেমেছিল তখনও তারা কাজ এগিয়েছে। আমি আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী। 2022 সালের এই সময়টাতে কাতারের তাপমাত্রাও সহনীয় পর্যায়ে থাকবে। সারা বিশ্বের ফুটবল প্রেমীদের এখানে এসে খেলা উপভোগে কোনো সমস্যা হবে না। আগের যে কোনো আসরকে ছাড়িয়ে যাবে এই আসর। আয়োজকদের আতিথেয়তায় মুগ্ধ ফিফা প্রেসিডেন্ট। করোনা মহামারীর স্থবিরতা শেষে আবার কবে স্বাভাবিক হবে পৃথিবী, সেটাই এখন অপেক্ষা। ফিফা সভাপতি ইনফান্তিনোকে আল বাইতে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যের ইতিহাসের প্রথম বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ পেয়ে আমরা গর্বিত। করোনা মহামারীর কারণে আমাদের দায়িত্ব আরও বেড়েছে। আশা করছি 2022-এর নভেম্বরের আগে মাঠে দর্শক প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। এরই মধ্যে ভেন্যুগুলোর নির্মাণ কাজ 90% সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। ভোর হলেই যেন তার অপেক্ষা করে শালিকের ঝাঁক। করোনার কারণে আয় রোজগার কম, তারপরও প্রতিদিন সকালে নিজের স্বল্প আয় থেকে কিছুটা বাঁচিয়ে ক্ষুধার্ত পাখিদের খাবার দেন তিনি। বলছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার ভ্যান চালক রিপন হোসেনের কথা।
ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথেই শালিক পাখিদের কিচিরমিচির কলকাকলিতে যেন জেগে ওঠে শৈলকুপার গাড়াগঞ্জ বাজার। সকালে বাড়ি থেকে ভ্যান চালিয়ে জীবিকার উদ্দেশ্যে আসা রিপন হোসেন শুরু করেন পাখিদের খাবার দেয়া। সামর্থ্য না থাকায় বেশি পরিমাণে দিতে পারেন না বলে জানান ভ্যান চালক রিপন। ভ্যানের পাড়া এসে ধরেন চারদিকতে ঘিরে ধরে, আমরা তো খাই, ওদের তো খাবার লাগে। হাতি না দিলে খুব আন্দোলন করে ওরা, বেদর করে এই আমোদ টামদ করা হয়। দেশের যে বন্যা পরিস্থিতি তার কারণে পাখির খাওয়ার সংকট। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির সংরক্ষণ ও তাদের খাবারের ব্যবস্থা শুধু ব্যক্তিগতভাবে নয়, সরকারিভাবেও করা দরকার বলে মনে করেন পরিবেশবিদ ও সংশ্লিষ্টরা। এটা একটা পরিকল্পিতভাবে যদি করা হয়, ঝিনাইদহ জেলা হবে পাখির অভয় আশ্রমের একটি জেলা। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হলে মানব জাতিও হুমকির সম্মুখীন হয়। পাখিদের সংরক্ষণে যারা কাজ করছেন তাদের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদেরও নজর রয়েছে, যেখানে যেখানে এ ধরনের সমস্যাগুলি হচ্ছে আমরা সেখানে পদক্ষেপ নেব। স্থানীয়রা জানান প্রতিদিন গাড়াগঞ্জ এলাকায় 500 থেকে 700 শালিক পাখি খাবারের সন্ধানে আসে। খাবার শেষে পাখিদের জলকেলির দৃশ্য মুগ্ধ করে সবাইকে। সময় সংবাদ, ঝিনাইদহ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন পাশ করবে শতভাগ। অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের শুরুতেই করোনা ইস্যুতে পেন্সকে ঘায়েল করলেন হ্যারিস। দ্বৈরথ জুড়েই আলোচনায় ট্রাম্পের কোভিড ব্যর্থতা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।